আজকের গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আপনারা শুনবেন বন্যা ঘোষের কলমে একটি ডিটেকটিভ থ্রিলার গল্প ফোবিয়া। গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি সৌভিক এবং বিভিন্ন চরিত্রে টিম গল্প আড্ডায়িত সৌভিক। গল্পের নাট্য রূপান্তর বন্যা, অডিও এডিটিং দেবরাজ, আবহ সঙ্গীত ও পোস্টার ডিজাইনে আমি সৌভিক। শুরু হচ্ছে আজকের গল্প ফোবিয়া। পরের দিন দেবলীনা অভিষেকের বাড়িতে যাওয়ার পর মিসেস চৌধুরীর কাছ থেকে রমা দাসের ডিটেলসটা চেয়ে নেয়। দেবলীনার কথায় ভদ্রমহিলা একটু অবাক হলেন। উনি অবাক হয়ে প্রশ্ন করলেন, হঠাৎ কোনো সমস্যা হয়েছে নাকি? দেবলীনা কথার উত্তরে বলল, আসলে একটু দরকার আছে। আপনার চিন্তার কোনো কারণ নেই। আসলে আপনার ব্যাংক থেকে যে 50,000 টাকা লোপাট হয়েছে, আমার মন বলছে এই মহিলার হাত আছে তাতে। কথা শুনে ভদ্রমহিলার চোখ কপালে উঠে যাওয়ার জোগাড়। উনি ততোধিক বিস্মিত হয়ে বললেন, মানে কি বলতে চাইছো তুমি? কিছু বুঝতে পারলাম না। দেবলীনা ধীর গলায় বলল, আপনি তো ওকে অভিষেকের কাছে রেখে বাইরে নানান কাজে যেতেন। আমার মনে হচ্ছে আপনি যখন কাজে বাইরে যেতেন, ওই মহিলা তখনই আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নম্বর ও অন্যান্য ডিটেলস কোনোভাবে হাতিয়ে নিয়ে এইসব কাজ করেছে। আমাকে প্লিজ ভুল বুঝবেন না। আপনার ভালোর জন্যই আমি কথাটা বলছি। যা আমি অনুভব করেছি আমি সেটাই বলছি। সে তো ঠিক আছে, সে আমি তোমার কথা বিশ্বাস করছি, কারণ আমার ওই মহিলার মুখ চোখের হাব ভাব দেখে তেমন একটা সুবিধার বলে মনে হয়নি। ঠিক আছে, দাঁড়াও, তোমাকে আমি দিচ্ছি বলে নিজের ঘরে চলে গেলেন। মিনিট 5 মধ্যেই আবার ফিরে এলেন, হাতে কয়েকটা কাগজের তাড়া। উনি দেবলীনার হাতে কাগজগুলো তুলে দিয়ে বললেন, এই হলো রমা দাসের আধার কার্ড, ভোটার কার্ড, যে সেন্টার থেকে ওনাকে নিয়োগ করা হয়েছিল সেই সব সংক্রান্ত কাগজপত্রের ফটোকপি রয়েছে। দেবলীনা ভালো করে সমস্ত কিছু উল্টে পাল্টে দেখে ব্যাগের মধ্যে রেখে দিল। তারপর বলল, ধন্যবাদ এইটুকু সাহায্য করার জন্য। আমার কাজ হয়ে গেলেই আপনাকে সমস্ত কাগজ ফেরত দিয়ে দেব। আপনি আমাকে বিশ্বাস করে দিচ্ছেন, আমি আপনার বিশ্বাস ভাঙব না। আমার উপর বিশ্বাস রাখুন। তার আর দরকার নেই, এমনিতেও ভদ্রমহিলা তো কাজ ছেড়ে দিয়েছেন, আরো জিনিস রেখে কি হবে? দেবলীনা কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? এত ইতস্তত করছো কেন, বলোই না। মানে অভিষেকের ফোনটা একবার দিতে পারেন? অ্যাকচুয়ালি অভিষেক যে মেয়েটার নাম বারবার নিচ্ছে, আমার মনে হয় এই তানিশা নামের এই মেয়েটা কেসটার সঙ্গে কোনোভাবে যুক্ত আছে। তাই একটু জিনিসটা ভালো করে খুঁটিয়ে দেখতে চাই। ভদ্রমহিলা কোনো কথা না বাড়িয়ে কোথাও একটা গেলেন। প্রায় মিনিট 2 মধ্যেই ফিরে এলেন, হাতে একটা স্মার্টফোন। উনি দেবলীনার হাতে ফোনটা দিয়ে বললেন, এই রইল অভিষেকের ফোনটা, কিন্তু দেবলীনা ওনাকে আশ্বাস দিয়ে বলল, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আপনার ছেলের কোনো বিপদ হবে না। একমাত্র কেস স্টাডি করার জন্য আপনার ছেলের ফোনটা আমি নিয়ে যাচ্ছি। শেষ হয়ে গেলেই ফোনটা দিয়ে যাব। বেশ, নিয়ে যাও, কোনো অসুবিধা হবে না আমার। এমনিতেও অভিষেকের ফোনটা বাড়িতেই পড়ে থাকে। ফোনটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিল দেবলীনা। তারপর ঘন্টা দেড়েক অভিষেকের সঙ্গে সময় কাটিয়ে আবার ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দিল। রোজ রোজ তো আর কাজ বন্ধ রাখা চলে না। দেবলীনার ক্লিনিকের কাজ যখন শেষ হলো তখন প্রায় 1টা বাজে। আজকে লাঞ্চটা বাইরে করে নেওয়াটাই ভালো। একটু বাদেই ওই মহিলার সম্পর্কে ডিটেলস জোগাড় করার জন্য যে আয়া সেন্টার থেকে ভদ্রমহিলাকে নিয়োগ করা হয়েছে সেখানে একবার যেতে হবে। কাজেই এখন বাড়ি গিয়ে লাঞ্চ করাটা সম্ভব নয়।
সুচিত্রা দেবীকে ফোনে জানিয়ে দিল যে আজকে একেবারে সে রাতেই ফিরবে। আলো আয়া সেন্টার দেবলীনার ক্লিনিক থেকে বেশি দূরে নয়, প্রায় 25 মিনিট লাগে যেতে। সেখানে যাওয়ার সঙ্গী হলো সৌম্যজিৎ। সৌম্যজিৎকে আগে থেকে সবকিছু জানানো ছিল। সে থাকলে সুবিধা হবে, কারণ দেবলীনাকে কেউ রমা দাসের ডিটেলস দিতে চাইবে না, পুলিশ দেখলে বাধ্য হবে। যাই হোক, সেই আয়া সেন্টারে গিয়ে রমা দেবীর খোঁজ করতেই ওখানকার রিসেপশনিস্ট বললেন, হ্যাঁ, এখানে রমা দাস বলে একজন কাজ করতেন ঠিকই, কিন্তু কিছুদিন আগেই উনি কাজ ছেড়ে দেন। সৌম্যজিৎ এই কথা শুনে বলে উঠল, আশা করি আপনাদের কাছে রমা দাসের কোনো ডিটেলস আছে, আমরা দেখতে চাই। আচ্ছা, এই মহিলা দেখতে কেমন তা বলতে পারবেন? রিসেপশনিস্ট মহিলাটা আর কোনো কথা না বাড়িয়ে রেজিস্ট্রি খাতাটা খুলে খানিকক্ষণ দেখে নিয়ে একটা লেখা অংশের দিকে দেখিয়ে বললেন, এই যে এইখানটা ভালো করে দেখুন। দেবলীনা লেখাটা ভালো করে দেখল। লেখা অংশের পাশে পাসপোর্ট সাইজের একটা ছবি। ছবিটা দেখবার পর প্রায় অবাক হয়ে গেল, কারণ ছবিটা রমা দাসের নয়। ছবির মহিলার নামের পাশে লেখা রমা দাস, কিন্তু ছবির সঙ্গে দেবলীনার মিসেস চৌধুরীর বাড়িতে দেখা রমা দাসের কোনো মিল নেই। আসল রমা দাসের ছবির আর তার নিচে লেখা যাবতীয় ডিটেলস। দেবলীনা ভালো করেই বুঝতে পারল যে ভুয়ো নাম নিয়ে অভিষেকের বাড়িতে কেউ কাজ করতে ঢুকেছিল। দেবলীনা জিজ্ঞেস করল, আচ্ছা, আপনারাই তো রূপাঞ্জনা চৌধুরীর কথা মতো অভিষেক চৌধুরীর জন্য রমা দাসকে নিয়োগ করেন, তাই তো? রিসেপশনিস্ট ভদ্রমহিলা বললেন, 1 মিনিট দাঁড়ান, আমি রেজিস্টার দেখে বলছি। তারপর উনি একটা অন্য রেজিস্টার বার করে ভালো করে দেখে নিয়ে বললেন, হ্যাঁ, এখানে রূপাঞ্জনা চৌধুরীর নাম আছে। ইনি এখানে আয়ার খোঁজে এসেছিলেন, তখন আমরা রমা দাসের খোঁজ দিই। দেবলীনা আর সৌম্যজিৎ আর কোনো কথা না বাড়িয়ে আয়া সেন্টার থেকে বেরিয়ে এলো। সেন্টার থেকে বেরিয়ে এসেই দেবলীনা সৌম্যজিৎকে বলল, কি বুঝলি সৌম্য? এটা একটা ফ্রডিং এর কেস। নকল রমা দাস আসল রমা দাসের ডিটেলস ইউজ করে মিসেস চৌধুরীর বাড়িতে ঢুকেছে। এখন সব থেকে ইম্পর্ট্যান্ট কাজটা হলো আসল রমা দাসের খোঁজ বের করা। তুই চিন্তা করিস না, আমি আসল রমা দাসকে খুঁজে বার করব। ব্যাপারটা বড্ড জটিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেবলীনা আরও দুটো একটা কথা বলে ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দিল। সন্ধেবেলা বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে স্টাডি রুমে কেস সংক্রান্ত একটা বই আর কফির কাপটা নিয়ে বসতেই ফোনটা সুরেলা হংকারে বেজে উঠল। দেবলীনা ফোনটা হাতে নিয়ে দেখল সৌম্যজিৎ ফোন করছে। ফোনটা রিসিভ করতেই ফোনের উপাস থেকে সৌম্যজিতের কণ্ঠে ভেসে এলো, এই লিনা, হ্যালো, বলছি যে আগের কেসগুলোর সমস্ত ভিকটিমদের সাথে কথা বলা হয়েছে না? হ্যাঁ, তাদের বক্তব্যের সঙ্গে সমস্ত কথা মিলে গেছে। এটা একদম পরিষ্কার যে কোনো একটা মেয়ে এই 15টা কেসের সঙ্গে যুক্ত, কারণ প্রত্যেকেরই বর্ণনার সঙ্গে মেয়েটার চেহারার বর্ণনা মিলে গেছে। পরে আরও কি একটা মনে পড়তেই সৌম্যজিৎ বলে উঠল, দাঁড়া, আমি তোকে মেয়েটার একটা ছবি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। ওয়েট, আসলে আমাদের কাছে মেয়েটার বেশ কয়েকটা ছবি আছে। এই মেয়েটাকে খুঁজবার জন্য ভিকটিমদের কাছ থেকে মেয়েটার বর্ণনা নিয়ে স্কেচিং আর্টিস্টকে দিয়ে আঁকিয়ে তারপর ওই ছবির বেশ কয়েকটা প্রিন্ট আউট বার করানো হয়। দাঁড়া, ছবিটা আমি তোকে কিছুক্ষণের মধ্যেই পাঠাচ্ছি। ওয়েট। বলে ফোনটা রেখে দিল। 2 সেকেন্ডের মধ্যেই হোয়াটসঅ্যাপে টুং করে একটা নোটিফিকেশন ঢুকলো। হোয়াটসঅ্যাপ খুলে দেখলো সৌম্যজিৎ মেয়েটার ছবি সেন্ড করেছে। মেয়েটার বয়স প্রায় দেবলীনার মতোই হবে, বা তার থেকে একটুখানি কম হতে পারে। মেয়েটার স্কেচটাকে দেখে সুন্দরী বলেই মনে হলো। তার চোখে মুখে যে একটা কনফিডেন্সের ছাপ আছে সেটা ভালোই বোঝা যাচ্ছে। কিন্তু এই মেয়েটাই কি তানিশা? কিছুই তো বোঝা যাচ্ছে না। ফোনটা অন রেখেই আবার অভিষেকের ফোনটা নিয়ে বসলো। ফোনে একটা পাসওয়ার্ড দেওয়া ছিল, তাই ফোনটা খুলতে বেশ খানিকটা সময় লাগলো। ফোনের গ্যালারি খুলে এটা ওটা দেখতে দেখতে একটা ফোল্ডারে ওর চোখ পড়ল। ফোল্ডারটা লকড, পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে। অনেকক্ষণ ধরে নানান রকম পাসওয়ার্ড লাগিয়েও কিছুতেই খোলা গেল না। অবশেষে হঠাৎ কি মনে হতে অভিষেক আর তানিয়ার নামটা মিক্স করে ক্রিয়েট করলো তানভিশা, আর সেটা কি পাসওয়ার্ড হিসেবে দিতেই
ফোল্ডারে হাত পড়তেই ফোল্ডারটা খুলে গেল। এক গাদা ছবি বেরিয়ে পড়ল। দেবলীনা ছবিগুলো দেখতে শুরু করলো। ও বিস্ময়ে প্রায় হতবাক হয়ে গেল। এ তো সেই মেয়েটারই ছবি, যে মেয়েটার ছবি সৌম্যজিৎ প্রায় 2 ঘন্টা আগে ওকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে। ও তাড়াতাড়ি সৌম্যর পাঠানো ফটোটার সঙ্গে ছবিটিকে আরেকবার মিলিয়ে নিল। না, কোনো ভুল হচ্ছে না তার। এই মেয়েটাই সেই মেয়েটা। তার মানে এই মেয়েটাকেই এই সমস্ত কেসগুলোর আসল মাথা। এই মেয়েটার জন্য অভিষেকের আজকে এই অবস্থা। উত্তেজনার মাথার শিরাগুলো যেন দপদপ করতে শুরু করলো। ও তাড়াতাড়ি ফোনটা থেকে ছবিটা ব্লুটুথের মাধ্যমে নিয়ে নিল। তারপর ফোনটা ভালো করে দেখতে শুরু করলো। সেখানে একটা ভিডিও ওর চোখে পড়ল। সেটা চালু করতেই ভিডিওগুলোতে যে দৃশ্যগুলো চলছিল তা লোক সমাজে দেখানোর মতো নয়। ভিডিওতে দেখা যাচ্ছে অভিষেক অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ওই তানিশা নামের মেয়েটা ওর সামনে দাঁড়িয়ে আছে। নিজের পোশাক নিজের হাতেই ছিঁড়ে ফেলাফাল করছে সে। ভিডিওতে দেখা যাচ্ছে অভিষেকের জ্ঞান কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে। মেয়েটাকে ওর সামনে এই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে দেখে ও একদম হতবাক হয়ে যায়। ও মেয়েটাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটা কিছুই বুঝতে চায় না। ওকে দেখে ভয়ে পিছিয়ে যাওয়ার ভান করে সে। তারপর মেয়েটা পাশের টেবিলে একটা ফল কাটার ছুরি তুলে নেয় হাতে। তারপর নিজের পেটেই ছুরিটা আমূল বসিয়ে দেয়। অভিষেক বিস্ফারিত চোখে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে বড় একটা শক পেয়েছে। তারপর ভিডিওতে লো চার্জের সিগন্যাল দেখাতেই ভিডিওটা আচমকা বন্ধ হয়ে যায়। ফোনটা বোধহয় চার্জ একদমই ছিল না, সুইচ অফ হয়ে গিয়েছিল। দেবলীনা ভিডিওটা দেখে প্রায় হতভম্ব হয়ে যায়। মেয়েটা তো তার মানে সত্যিই মারা গেছে। দেবলীনা তাড়াতাড়ি নিজের ফোনে ভিডিওটা নিয়ে তারপর সৌম্যজিতের ফোনে ওই ছবিটা আর ভিডিওটা হোয়াটসঅ্যাপে পাঠালো। তারপর সঙ্গে সঙ্গেই সৌম্যজিতের নাম্বারটা ডায়াল করলো। সৌম্যজিৎ ফোন ধরতেই ও উত্তেজিত হয়ে বলে উঠল, হ্যালো সৌম্য, বলছি যে তুই যে মেয়েটার ছবি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলিস, সেই মেয়েটারই ছবি অভিষেকের ফোনে আমি খুঁজে পেয়েছি। দেখ, তোকে আমি ছবিটা পাঠিয়েছি। তোর দেওয়া ছবির সঙ্গে এই ছবিটার কোনো অমিল নেই। আমার মনে হচ্ছে এই মেয়েটাই সেই মেয়েটা। আর একটা ভিডিও তোকে পাঠাচ্ছি। হ্যাঁ দেখলাম, আর ভিডিওটা দেখে মনে হচ্ছে তোর বন্ধু অভিষেককে ফাঁসানো হয়েছে। এই মেয়েটাই কালপ্রিট। এই মেয়েটা বাকিদের মতো তোর বন্ধু অভিষেককেও ফাঁসিয়ে তার একই অবস্থা করেছে। মেয়েটার কোনো প্রমাণ না রাখলেও হয়তো অভিষেকের ফোনটা কোনোভাবে আপনি চালু হয়ে গিয়ে দৃশ্যটা অটোমেটিক্যালি রেকর্ড করে দেয়। কিন্তু মেয়েটা খুব চালাক, ওকে ধরা খুব কঠিন। কিন্তু ভিডিওতে দেখলাম মেয়েটা তো মারা গেছে। না, মেয়েটা মারা যাওয়ার নাটক করছে। মেয়েটা মরেনি। অভিষেককে ফাঁসানোর জন্য এরকম একটা চাল চেলেছে মেয়েটা। তুই এত নিশ্চিত হয়ে বলছিস কি করে যে মেয়েটা বেঁচে আছে? কারণ অভিষেকের পর আরও একটা ফ্রডিং এর কেস ঘটেছে। আমরা ভালো করে তদন্ত করে জেনেছি এখানেও কালপ্রিট এই মেয়েটাই। তারপরই তো আবার সেকেন্ড টাইম স্কেচটা বানানো হলো। তাই জন্য আমি এতটা নিশ্চিতভাবে কথাটা বলছি। ওরে বাবা, তাহলে আমাদের তো কিছু একটা করতেই হবে। ওই মেয়েটা তো না হলে এরকম ভাবেই সবার ক্ষতি করে বেড়াতেই থাকবে। ওয়েল, তুই একদম চিন্তা করিস না, ওকে? এই যাত্রায় আমাদের ধরতেই হবে। এখন একটা জরুরি কাজ হলো এই আসল রমা দাসের খোঁজ বের করা, আর নকল রমা দাসেরও খোঁজ বের করে তার উপর আমাদের নজর রাখতে হবে। কারণ একমাত্র নকল রমা দাসের মাধ্যমেই আমরা মেইন কালপ্রিটের কাছে পৌঁছাতে পারবো। আশা করি পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। তারপর আরও কয়েকটা টুকটাক কিছু কথা বলার পর ফোনটা রেখে দিল। খাওয়ার ডাক আসতেই দেবলীনা ফোনটা আলমারির লকারে রেখে নিচে চলে গেল। মনটা যেন আজ ওর অনেকটা রিল্যাক্সড লাগছে। এরপর দিন দুয়েক কেটে গেছে। দেবলীনার সহায়তায় সৌম্যজিৎ আর ওর টিম আসল রমা দাসের খোঁজ পেয়েছে। তবে সব থেকে বড় চমকের ব্যাপার হলো আসল রমা দাস মারা গেছে প্রায় মাস খানেক হলো, আর তার মৃত্যু
স্বাভাবিকভাবেই ঘটেছে। এখন স্পষ্টই বোঝা যাচ্ছে যে আসল রমা দাসের আইডি ইউজ করে নকল রমা দাস মিসেস চৌধুরীর বাড়িতে ঢুকেছিল। আসল কাজ হলো নকল রমা দাসকে এখন খুঁজে বের করা। যদিও 2-3 দিনের মধ্যেই নকল রমা দাসের খোঁজ পাওয়া যায়, সৌম্যজিতের নির্দেশ মতো দেবলীনা তার উপর সতর্কভাবে নজর রাখতে শুরু করেছে। তার পাশাপাশি ওই মহিলার বাড়ির ঠিকানাও পাওয়া গেছে, তাও অনেক কষ্টে। দেবলীনা ওই মহিলার বাড়ি পর্যন্ত গিয়েছিল। দেবলীনা এটা লক্ষ্য করেছে যে ওই মহিলার প্রতি শনি আর মঙ্গলবার কোথাও যেন একটা যান। 4 দিন ফলো করে দেবলীনা এটা বুঝতে পেরেছে যে ওই মহিলা অত্যন্ত চালাক প্রকৃতির, আর এটাও বুঝতে পেরেছে যে ওই মহিলাকে এভাবে ফলো করে কিছু হবে না। ওই মহিলা কোথায় যান সেটা খুঁজে বের করতে হবে। এরপর প্রায় দিন 4 কেটে গেছে। 5 দিনের দিন দেবলীনা সন্ধেবেলা ক্লিনিক থেকে যখন ফিরল তখন প্রায় রাত 9টা বাজে। প্রথমে ক্লিনিক, তারপর নকল রমা দাস ওরফে আশা মণ্ডলকে ফলো করার জন্যই এত রাত হলো। সুচিত্রা দেবী এত রাত করে ফেরার কারণটা জিজ্ঞেস করাতে দেবলীনা কথাটা বেমালুম চেপে গিয়ে মিথ্যে কথা বলে। ও ভালোই জানে যে ওর মা যদি এইসব ব্যাপারে জানতে পারে তাহলে কিন্তু ওকে বাড়ি থেকে এক পাও বেরোতে দেবে না। ফিরে এসে সৌম্যজিৎকে ফোন করে 4 দিনের সমস্ত আপডেট দেয়। সৌম্যজিৎ সব শুনে বলে, না, এই সম্পর্কে তো আর কোনো সন্দেহ নেই। নির্ঘাত এই মহিলা এই মেয়েটার সঙ্গে দেখা করতে চায়। আমরাও এদিকে তদন্ত করে জেনেছি রমা দাস ওই মেয়েটার হয়ে সমস্ত কাজ করে। ওই মেয়েটার সমস্ত কুকাজের সঙ্গী এই মহিলা, আর সেই কারণে আসল রমা দাসের আইডি ইউজ করে আমাদের এই নকল রমা দাস এই সব কুকাজ ঘটায়। আর বেশি দেরি করলে চলবে না, আমাদের কাল থেকেই কাজে লেগে পড়তে হবে। যদি এই কাজের ভারটা আমার ওপর দিস না, মানে আমি ওই মেয়েটার ডেরা খুঁজে বার করতে চাই, যদি তোর কোনো আপত্তি না থাকে। না না, কোনো মতেই না। জেনে শুনে তোকে আমি এরকম বিপদের মধ্যে ফেলে দিতে পারবো না। বোঝার চেষ্টা কর কতটা ডেঞ্জারাস। তোর জীবনে মারাত্মক রকমের বিপদ আছে। তোর যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি কাকিমার কাছে কি বলে মুখ দেখাবো? দেবলীনা অনেক কষ্টে সৌম্যজিৎকে রাজি করাতে পারল। সব শুনে সৌম্যজিৎ গুমড়া মুখে বলল, বেশ, তাই হবে। তুই বড্ড জেদি, কথা শুনিস না একদম। তবে আমি যা বলবো তাই করতে হবে। প্ল্যানের বাইরে একটুও এদিক ওদিক হলে চলবে না। আচ্ছা বেশ, তাই হবে। তুই শুধু বল কি কি করতে হবে আমাকে। আশা করি সমস্ত কিছু বুঝে নিয়েছিস, তবে খুব চিন্তায় থাকবো আমি। সৌম্য, আমার কিচ্ছু হবে না, তুই আমার ওপর ভরসা রাখ। ভরসার কথা নয় রে দেবলীনা, তোর বিপদের ভয় পাচ্ছি আমি। আরে ভয় পাস না, কিছুই হবে না। তারপর কি কি করতে হবে তা সব কিছু আরও একবার সৌম্যজিতের কাছে বুঝে নিয়ে ফোনটা রেখে দিল। পরের দিন সকালবেলা জলখাবার খেয়ে রেডি হয়ে ক্লিনিকের জন্য রওনা দিল। বেরোবার সময় সুচিত্রা দেবীকে বলে গেল ফিরতে আজও তার লেট হবে, তার জন্য উনি যেন বেকার চিন্তা না করেন। গাড়িটা নিয়ে সে বেরিয়ে গেল। ক্লিনিকে যাওয়ার আগে অবশ্য একবার সৌম্যজিতের সঙ্গে থানায় দেখা করল সে। সৌম্যজিতের চেম্বারে ঢুকতেই দেবলীনা দেখল সৌম্যজিৎ চিন্তিত মুখে বসে আছে। দেবলীনা ঢুকতে দেখে সৌম্যজিৎ ওকে বসতে বলল। তারপর চায়ের অর্ডার দিতে গেলে দেবলীনা বলে, আজ থাক, আমার এদিকে ক্লিনিকে যেতে দেরি হয়ে যাবে, পরে একদিন চা খাওয়া যাবে। বরং যে কাজের জন্য আমাকে ডেকেছিস সেটা বল। সৌম্যজিৎ তারপর পকেট থেকে একটা জিনিস বার করে দেবলীনার হাতে তুলে দিয়ে বলল, এটা রাখ, বিপদে তোর কাজে আসবে। দেবলীনা জিনিসটা ব্যাগে ঢুকিয়ে নিল। তারপর সৌম্যজিৎকে প্রশ্ন করল, তোরা কনস্টেবল নিয়ে কখন বেরোবি? 4:30 নাগাদ বেরোবো, তবে তুই যখন রওনা দিবি তখন আমাকে অন্তত একটা মিসড কল দিস। দেবলীনা মাথা নেড়ে হ্যাঁ জানালো। তারপর খানিকক্ষণ কথাবার্তা বলার পর থানা থেকে বেরিয়ে গেল। এখন ওর গন্তব্যস্থল ওর ক্লিনিক। আজকে 2টো শিফটে কাজ করলো দেবলীনা। প্রথমটা ছিল সকাল 10টা থেকে 1টা, তারপর একটা ছিল 1:30টা থেকে 3:30। সুদীপ্তা ভীষণ অবাক হয়ে গেল দেবলীনার এইরকম অদ্ভুত ব্যবহার দেখে। দেবলীনা ওকে শুধু বলল, আজকে একটা জায়গায় যাওয়ার আছে,
তাই পেশেন্টদের একটু আগেই দেখে নিলাম। সোমবার থেকে আর এইসব ইন্টারাপশন হবে না। সুদীপ তার কোনো প্রশ্ন করল না। ক্লিনিকের সব কাজ সেরে যখন দেবলীনা বেরোলো তখন 4টে বাজে। বেরোনোর আগে সৌম্যজিৎকে ফোন করে জানিয়ে দেয় আজকে শনিবার ওই মহিলা আজকে 4:30 নাগাদ বাড়ি থেকে বেরোবেন। এই কদিন মহিলাকে ফলো করে করে ওই মহিলা কবে কখন বাড়ি থেকে কটায় বেরোন দেবলীনা ভালো করেই বুঝে গেছে। যখন ওই মহিলার বাড়ির কাছাকাছি এসে পৌঁছালো তখন কাঁটায় 4:30। বাড়ির কাছাকাছি আসতেই দেখতে পেল ওই ভদ্রমহিলা একজনের গাড়িতে উঠে কোথায় যেন যাচ্ছেন। দেবলীনার সঙ্গে সঙ্গে ওই গাড়িটিকে ফলো করতে শুরু করলো, যাতে ওই মহিলা না বুঝতে পারেন যে ওনাকে ফলো করা হচ্ছে। সেই অনুযায়ী দেবলীনা ওই গাড়িটির সঙ্গে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে গাড়িটা চালাচ্ছে। দেবলীনা ভালোই জানে যে এই কাজে বিপদের ঝুঁকি অনেক বেশি, এমনকি ওর প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। কিন্তু এখন আর পিছাবোর উপায় নেই। যে করি হোক অভিষেককে আগের অবস্থায় আনতে হবে, না হলে যে নিজের প্রতিজ্ঞা নিজের কাছেই ভেঙে যাবে। এইসব কথা ভাবতে ভাবতে দেবলীনার চোয়াল শক্ত হয়ে ওঠে। স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরে গাড়ির স্পিডটা একটু বাড়িয়ে দেয়। ও গাড়িটিকে প্রায় 1.5 ঘন্টা ধরে ফলো করে যাচ্ছে। গাড়ি দুটো ক্রমশ শহর ছাড়িয়ে জনশূন্য এলাকার দিকে যাচ্ছে। যেই রাস্তা দিয়ে গাড়ি ছুটে চলেছে সেটা একটা হাইওয়ে। সেই রাস্তার দুপাশে কোনো জনবসতি চিহ্ন নেই। রাস্তার দুধার জুড়ে শুধু মাঠ আর মাঠ। এরকম কতক্ষণ ধরে গাড়ি চালালো তা দেবলীনা নিজেও জানে না। হাইওয়ে পেরিয়ে গাড়ি দুটো এতক্ষণে মফস্বল এলাকায় ঢুকেছে। দেবলীনা একসময় লক্ষ্য করল সামনের গাড়িটা একটা পরিত্যক্ত বাড়ির সামনে থাকলো। দেবলীনা তাড়াতাড়ি নিজের গাড়িটিকে একটা বিরাট বট গাছের তলায় আড়ালে দাঁড় করিয়ে রাখল। তারপর গাড়ি থেকে বেরিয়ে গাছের পিছনে নিজেকে আড়াল করে সামনে তাকাতেই দেখল ওই মহিলার সঙ্গে আরও একজন লোক রয়েছে। তারা নিজেদের মধ্যে কি যেন কথাবার্তা বলছে। মিনিট 15 ধরে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলল, তারপর সোজা বাড়ির ভিতরে ঢুকে গেল। ওরা দুজন বাড়ির ভিতরে ঢুকে যাওয়ার পর দেবলীনা গাছের আড়াল থেকে বেরোলো। তারপর গাড়িটিকে গাছের আড়ালে রেখে চুপি চুপি বাড়ির পিছন দিকটায় গেল। দেবলীনা বুঝতে পারল এখানে এটাই ওই মেয়েটার ডেরা, কিন্তু পেছন দিকে দরজাটা তালা বন্ধ করা। তাহলে কি করে ভিতরে ঢোকা যায়? দেবলীনা ভাবতে লাগলো। এমন সময় দেখতে পেল মাটিতে অনেকগুলো ইঁট রাখা রয়েছে। ওর মাথায় একটা বুদ্ধি এসে গেল। ইঁটগুলোকে একটার উপর একটা সাজিয়ে স্তম্ভ তৈরি করলো। তারপর সেই ইঁটের স্তম্ভে পা দিয়ে খানিকটা কসরত করার পর পাঁচিলটা টপকাতে পারল সে। তারপর পাঁচিল থেকে দিল মাটিতে লাফ। পায়ে অবশ্য খুব জোরে ব্যথা লেগেছে ওর, কিন্তু এখন ব্যথার কথা ভাবলে চলবে না। জায়গাটা ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলো। জায়গাটা দেখে মনে হলো অনেক দিনের পরিত্যক্ত জায়গা, আর বাড়িটির জীর্ণ অবস্থা দেখে মনে হচ্ছে বহুদিন ধরে লোকের বসবাস নেই। এইরকম জায়গা তো ডোরা বানানোর জন্যই একদম উপযুক্ত জায়গা। দেবলীনা এগিয়ে গেল সামনের দিকে। যদি কাউকে দেখা যায়, কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে ওর। মনে হচ্ছে যেন ঝড় হওয়ার আগে পরিবেশ যেমন শান্ত থমথমে থাকে, সেই রকমই অনুভূতি হচ্ছে ওর। বাড়িটার পরিবেশ কেমন যেন অদ্ভুত রকমের শান্ত নিরিবিলি। দেবলীনার সশ্রেন্দ্র বলে দিচ্ছে যে কোনো একটা বিপদ আসতে চলেছে। মনের মধ্যে যেন একটা বিপদের ঘণ্টা বাজছে। হঠাৎ ঘটে যাওয়া অতর্কিত আক্রমণের জন্য একদমই প্রস্তুত ছিল না দেবলীনা। হঠাৎ ওকে পিছন দিক থেকে কেউ যেন চাপটে ধরে। যে আক্রমণ করতে এসেছিল সে ছিল মুখোশধারী। তার সঙ্গে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয় দেবলীনার। মুখোশধারী লোকটা বুঝতে পারেনি যে দেবলীনার গায়ে এতটা শক্তি আছে, কারণ সে একধারে সাইকিয়াট্রিস্ট হতে পারে, কিন্তু সে যোগাসন করে নিজের শরীরকে যথেষ্ট ফিট করে রেখেছে। তারপর ওর নাকের কাছে একটা রুমাল চেপে ধরল কেউ একজন। লোকটা একা দেবলীনাকে কাবু করতে না পেরে আরও একজনের সাহায্য নেয়। শেষ পর্যন্ত দুটো লোকের সঙ্গে শক্তিতে ও আর পেরে ওঠে না। হঠাৎ নাকে একটা মিষ্টি গন্ধ যেতেই ওর চেতনা ক্রমশ লোপ পায়। তারপর ওর আর কিচ্ছু মনে নেই।
দেবলীনা কতক্ষণ ধরে যে সংজ্ঞা হারিয়েছিল তা ওর মনে নেই। জ্ঞান যখন এলো, দেবলীনা বুঝতে পারল ওর হাত পা বাঁধা দড়ি দিয়ে শক্ত করে। যেখানে ও রয়েছে সেটা কোনো একটা অন্ধকার কুঠুরি হতে হবে। সে বুঝতে পারল ও এখানে এখন বন্দি। ও যখন বাড়ির পিছনের দিকটায় লুকিয়ে লুকিয়ে সমস্ত কিছু দেখছিল, তখনই এই অঘটনটা ঘটে। কেউ বা কারা ওকে ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করে। মাথাটা এখনো কেমন যেন ঝিমঝিম করছে ওর। চোখের সামনে সমস্ত কিছু এখনো ঝাপসা লাগছে। দেবলীনা বুঝতে পারল এখান থেকে পালানোর কোনো পথ নেই। ও ধরা পড়ে গেছে এদের কাছে। ওর ফোন আর ব্যাগটাও বোধহয় ওদের কাছেই রয়েছে। ইস, আর একটু যদি সাবধান হতো। সৌম্যজিৎ বলেছিল সাবধানে চলাফেরা করতে। একটুখানি অসতর্কতার জন্য ওর আজকে এই অবস্থা। এখন নিজেরই উপর নিজের রাগ হলো। হঠাৎ ওর খুব মায়ের কথা মনে পড়তে লাগলো। কে জানে আর বেঁচে ফিরতে পারবে কিনা। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ ঘরের আলোটা দপ করে জ্বলে উঠল। অন্ধকার কুঠুরিটা উজ্জ্বল আলোয় ভরে গেল। আলোটা এতই তীব্র যে ওর চোখ যেন আরো ধাঁধিয়ে গেল। ও চোখটা সঙ্গে সঙ্গে বুঝে ফেলল। পায়ের শব্দে ও বুঝতে পারল ঘরে কেউ একজন ঢুকেছে। এদিকে সৌম্যজিৎ 4 জন পুরুষ কনস্টেবল ও 2 জন মহিলা কনস্টেবলকে সঙ্গে নিয়ে গাড়ি করে রওনা দিয়েছে। দেবলীনের লোকেশন ট্র্যাক করে ওরা সেই এরিয়াতেই ঢুকে পড়েছে। আরও সহজেই দেবলীনের লোকেশন ট্র্যাক হয়ে যেত, কিন্তু তখনই ঘটল একটা অঘটন। হঠাৎ করে দেবলীনের লোকেশন ডিসকানেক্ট হয়ে যাওয়াতে ওরা পড়ল বিপাকে। সৌম্যজিৎ চিন্তিত হয়ে বলল, মনে হচ্ছে দেবলীনার জামার বোতামে যে মাইক্রোচিপ জিপিএস ট্র্যাকারটা বসানো ছিল, কোনোভাবে ওটা পড়ে গেছে। আমার মন বলছে দেবলীনা কোনো বিপদে পড়েছে। যে করেই হোক ওটা আগে খুঁজতে হবে। স্যার বলছি, এখানে তো আশেপাশে কোনো বাড়ি নেই, এই তো পুরোটাই জঙ্গল। কি করে বুঝবেন মিসেস বোস কোথায় আছেন? আর ওনাকে খুঁজবেনই বা কি করে? হাল ছাড়লে হবে না, খুঁজে বের করতেই হবে। ভুলে যেও না, ও কিন্তু আমাদের জন্যই বিপদের ঝুঁকিটা নিয়েছে। একটু আগে এগিয়ে দেখি। ড্রাইভারকে গাড়ি চালানোর নির্দেশ দেওয়ার পর গাড়ি আবার আগের মতো চলতে শুরু করলো। একটা পরিত্যক্ত বাড়ির সামনে গাড়িটা যখন পাস করলো, তখন সৌম্যজিৎ লক্ষ্য করলো যে ওর ফোনে আবার দেবলীনার লোকেশন দেখাচ্ছে। দেবলীনা এই বাড়িতেই কোথাও রয়েছে। ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। একজন কনস্টেবল জিজ্ঞাসা করলো, স্যার ম্যাডামের লোকেশন কি এখানেই দেখাচ্ছে? হ্যাঁ, এটাই দেখাচ্ছে। তাড়াতাড়ি চলো, বেশি দেরি করলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। গাড়িটা একটা বড় গাছের পিছনে দাঁড় করানো হলো। গাড়িটা দাঁড় করাতে গিয়ে ওরা দেখলো গাড়িটার পিছন দিকটা আরো একটা গাড়ি দাঁড় করানো আছে। সৌম্যজিৎ গাড়িটা দেখে চিনতে পারল দেবলীনা ধূসর রঙের টাটা টিয়াগো, যেটা ও আজকে সকাল বেলাতেই নিয়ে বেরিয়েছিল। কোনো সন্দেহ নেই এখন যে দেবলীনা এই বাড়িতেই ঢুকেছে। এটাই এই মেয়েটার ডেরা। দেবলীনা সেটা খুঁজে বের করেছে। গাড়িটা ওখানে দাঁড় করিয়ে ওরা বাড়ির পিছন দিকটা এগিয়ে গেল। বাড়ির পিছন দিকটা আসতেই সৌম্যজিতের চোখে পড়ল অনেকগুলো ইট একটার উপর একটা রেখে একটা স্তম্ভের মতো কিছু করা। সৌম্যজিৎ বিড়বিড় করে বলল, এখন আর কোনো সন্দেহ নেই, দেবলীনা পেছন দিক দিয়েই বাড়িতে ঢুকেছে। পরে কনস্টেবলের উদ্দেশ্যে বলল, চলো বাড়ির ভেতরে ঢোকা যাক। যা করার হবে তাড়াতাড়ি করতে হবে। বলা যায় না, দেবলীনা হয়তো কোনো বিপদের মধ্যে রয়েছে। কাম অন, ফাস্ট, কুইক। ওরা তাড়াতাড়ি পাঁচিল টপকে কম্পাউন্ডের ভিতর ঢুকলো। বাড়ির পেছন দিকটা প্রায় আগাছায় ভর্তি। মনে হয় একসময় বাগান বাড়ি ছিল। এখন লোকজন কেউ নেই, তাই যত্নের অভাবে বাগান এখন আগাছায় ভরে গেছে। খুনে ডাকাত বদমাইশদের উপযুক্ত আস্তানা। কম্পাউন্ডে ঢোকার পর জায়গাটা ভালো করে খুঁটিয়ে সমস্ত জায়গা খুঁজে দেখলো আশেপাশে 2-3 জন মুখোশধারী লোক পাহারা দিচ্ছে। ওদের ঢুকতে দেখেই তারা ওদের দিকে প্রায় ধেয়ে আসে। তবে সৌম্যজিৎরা সংখ্যায় বেশি থাকায় তাতে এদের প্রতিহত করতে খুব একটা সময় লাগে না। সৌম্যজিৎ ও বাকি কনস্টেবলরা তাদের মুহূর্তের মধ্যেই কবজা করে ফেলে পুলিশের গাড়িতে চালান করে এবং তাদেরকে 3 জন পুলিশের জিম্মায় রেখে বাকিরা আবার বাড়ির কম্পাউন্ডে ঢোকে।
আবারও সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে এমন সময় সৌম্যজিতের চোখ গেল বাগানের একটা কোণে। মাটিতে একটা জিনিস পড়ে আছে। সৌম্যজিৎ একটু এগিয়ে গিয়ে সেই ক্ষুদ্র চতুষ্কোণ জিনিসটা তুলে নেয়। জিনিসটা দেখে চিনতে পারে এটা হলো সেই মাইক্রোচিপ জিপিএস ট্র্যাকার যেটা আজ সকালেই সৌম্যজিৎ দেবলীনাকে দিয়েছিল। কিন্তু এটা এখানে পড়ে আছে কেন? অন্য কনস্টেবলরা সৌম্যজিতের দিকে এগিয়ে যেতে তারাও ওর পিছু পিছু এগিয়ে যায়। একজন কনস্টেবল প্রশ্ন করে, কি হয়েছে স্যার? সৌম্যজিৎ ওদের সবাইকে জিনিসটা দেখিয়ে বলল, এটা তো সেই মাইক্রোচিপ জিপিএস ট্র্যাকারটা, আমি আজ সকালেই তো দেবলীনাকে দিয়েছিলাম। আরও একজন কনস্টেবল জিজ্ঞেস করলো, কিন্তু এটা এখানে পড়ে আছে? সৌম্যজিৎ একটু ভেবে বলল, মনে হচ্ছে এটা ধস্তাধস্তিতে মাটিতে পড়ে গেছে। দেবলীনা মস্ত কোনো বড় বিপদের মধ্যে পড়েছে। কতবার বারণ করলাম, ওকে শুনলো না কিছুতেই। মনে হচ্ছে এই বাড়িতেই ওকে আটকে রাখা হয়েছে। আরে আপ লেটস মুভ নাও, আমাদের ওকে খুঁজে বের করতেই হবে। তারপর সৌম্যজিতের নির্দেশ মতো দুজন কনস্টেবল গেল বাড়ির সামনের দিকে, আর দুজন কনস্টেবল রইল বাড়ির পিছন দিকে। সৌম্যজিৎ নিজের সঙ্গে একজন কনস্টেবল নিয়ে বাড়িটার মধ্যে ঢুকলো। আলো জ্বালার সঙ্গে সঙ্গে দেবলীনা বুঝতে পারল যে ঘরের ভেতর কেউ ঢুকেছে। সে চোখ বন্ধ করেই বুঝতে পারল যে ওর সামনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। দেবলীনা তারপর ধীরে ধীরে চোখ মেলে তাকালো। মাথাটা তখনও ঝিমঝিম করছে। চোখ মেলে তাকাতেই বিস্ময় প্রায় হতবাক হয়ে গেল। ওর সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। তাকে দেখতে সুন্দর। মেয়েটার পরনে কালো জিন্সের প্যান্ট আর একটা কালো শার্ট। মেয়েটাকে দেখেও চিনতে পারল। এই মেয়েটারই ছবি তো সৌম্যজিৎ ওকে 2 দিন আগে পাঠিয়েছিল, আর অভিষেকের ফোনেও এই মেয়েটারই ছবিও ছিল, তানিশা। দেবলীনা অস্পষ্ট স্বরে বিড়িবিড়ি করে বলে উঠল, তানিশা? মেয়েটা একটু হেসে হেসে ধারালো গলায় বলল, চিনতে পেরেছ দেখছি। আমাকে এখানে বন্দি করেছো কেন? বন্দি তো তোমাকে করতেই হতো, অনেক কিছু জেনে নিয়েছো তুমি, কাজেই তোমাকে তো আর বাঁচিয়ে রাখা চলে না। ঘরের মধ্যে আরো দুজন ঢুকলো। তাদের মধ্যে একজনকে দেখে দেবলীনা ভালোভাবেই চিনতে পারল, রমা দাস ওরফে আশা মণ্ডল। দেবলীনা বলল, তাহলে আমার সন্দেহটাই ঠিক, ওই মহিলা তোমার হয়ে সমস্ত কাজ করেন। ঠিকই ধরেছ তুমি, কিন্তু তুমি জেনে কি বার করতে পারবে? কারণ একবার এখানে কেউ এলে সে তো আর বেঁচে ফিরতে পারে না। কাজেই বুঝতেই পারছো যে। মেয়েটা আর কথাটা শেষ করলো না। রমা দাস একটু হেসে বলল, বেচারি ভাবতেও পারেনি যে ওকেও কেউ ফলো করতে পারে। তোমরা আমাকে ফলো করেছিলে? দেবলীনার গলা দিয়ে এক রাশ বিস্ময় ঝরে পড়ে। আগে হ্যাঁ, তুমি নিজেকে খুব চালাক ভেবেছিলে তাই না? তোমার অজান্তেই আমার লোক তোমাকে ফলো করে। তুমি শুধু আমাদেরকেই ফলো করে যাবে, আর আমরা যদি পাল্টা কিছুই না করি তাহলে কি ভালো দেখায়? ব্যাপারটা একটু অদ্ভুত তাই না? একদিকে তুমি আমাদের ফলো করছো আর অন্যদিকে আমরাও তোমাকে ফলো করছি। চোর পুলিশ খেলা হচ্ছে জানো না? মনে ভয় পেলেও মুখে দৃঢ়তার ভাব এনে বলল, তোমরা কি এটা খুব ভালো কাজ করেছো? আচ্ছা, এতগুলো নিরপরাধ ছেলেদের ফাঁসিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছো। তোমাদের বিবেক বলে কি কোনো বস্তুই নেই? মেয়েটা মুখে একটু তাচ্ছিল্যের ভাব এনে বলল, ওসব বিবেক টিবেকের না ধার ধারি না আমি। তবে যা দেখে ধার ধারতে হয় তা হলো টাকা। আজকালকার দিনে ওসব ফালতু সেন্টিমেন্টের কোনো মূল্যই নেই। একটা কথা আছে জানো, মানি ইজ হানি। আমি আবার সেটাতেই খুব বিশ্বাস করি। দেবলীনা এবারও দৃঢ় কণ্ঠে বলল, বাহ বাহ, তুমি যে কতটা নীচ তা তোমার কথাতেই বোঝা যাচ্ছে। কিন্তু যারা তোমাকে ভালোবেসে এসেছিল তুমি তাদের ঠকিয়েছো। এমনকি তুমি অভিষেকের মতো একজন নিরীহ ছেলেকে পর্যন্ত ফাঁসিয়েছো। তার থেকেই বোঝা যাচ্ছে তুমি ভালোবাসার কিছুই বোঝো না। তোমার মতো মেয়েরা ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। মেয়েটা দেবলীনার মুখেই সব বড় বড় কথা শুনে আর সহ্য করতে না পেরে দেবলীনার চুলের মুঠিটা টেনে ধরে বড্ড
বেশি কথা বলছিস। ডাক্তারি করছিলিস, কিচ্ছু বলিনি, তারপর টিকটিকিগিরি শুরু করে দিলি। ডিটেকটিভ হওয়ার খুব শখ, তাই না? টিকটিকিগিরি করার শখ না একদম চিরকালের মতো ঘুচিয়ে দেবো। আমার কাজের মধ্যে যদি কেউ বাধা হিসেবে দাঁড়ায় না, তাকে আমি ছেড়ে কথা বলি না। তার প্রমাণ অনেকেই নিজের জীবন দিয়ে দিয়েছে, তাই তুইও না পার পাবি না। পরে একটু চাপা হাসি এসে বলল, কিন্তু তোকে তো আমি একবারে মারবো না, তিলে তিলে শেষ করব। তার আগে দেখে না একবার তোকে সঙ্গ দেওয়ার জন্য কারা কারা এসেছে। বলে মেয়েটা বাইরে থেকে দুজনকে হাঁক দিল। এই রাজীব, দিনেশ, স্পেশাল গেস্টদের নিয়ে আয়। এবার দেবলীনা দরজার দিকে মুখ ঘোরালো। মেয়েটার ডাক শুনতে পেয়ে মিনিট 5 মধ্যেই দুটো ছেলে এসে ঘরের মধ্যে ঢুকলো। ওদের সঙ্গে যে দুজন বন্দী হয়ে এলো, তাদের দুজনকে দেখে দেবলীনা বিস্ময়ে হতবাক হয়ে গেল। ওদের হাতে অভিষেক আর মিসেস চৌধুরী বন্দী। মিসেস চৌধুরী ওদের হাত থেকে নিজেকে ছাড়াবার জন্য বৃথা চেষ্টা করতে থাকেন, আর অভিষেক তো নিজেকে রক্ষা করার মতো অবস্থাতেই নেই। ও বিহ্বল হয়ে তানিশার দিকে তাকিয়েছিল। দেবলীনা বিস্মিত দৃষ্টিতে তানিশার দিকে তাকায়, তারপর এক রাশ বিস্ময় নিয়ে প্রশ্ন করে, এ কি, ওদেরকে এখানে এনেছো কেন? এখানে আনলাম শুধুমাত্র তোর জন্য। বলেছিলাম না তোকে তিল তিল করে মারবো, তার জন্য এইসব প্রস্তুতি। পরে অভিষেকের দিকে চোখ দিতেই তানিশা অভিষেককে উদ্দেশ্য করে বলে, এ কি রে, পাগলটাকে এখানে কেন এনেছিস? দেখিস আবার যেন পাগলামি টাগলামি না করে। রাজীব একটু হেসে বলে, একদম চিন্তা করো না দিদি, এই পাগলটা বেশি পাগলামি করলে কিভাবে টাইট দিতে হয় সে রাস্তা আমার জানা আছে। অভিষেক তানিশার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, তানি, তুমি এখানে? দেখো না, বদমাইশগুলো আমাকে ধরে রেখে দিয়েছে, তোমার কাছে কিছুতেই যেতে দিচ্ছে না। তানিশা আবার বিশ্রীভাবে বলল, পাগলটা কি বলছে রে রাজীব? মাথাটা তো তার মানে মনে হচ্ছে সত্যি খারাপ হয়ে গেছে। রাজীব এবার বিশ্রীভাবে হেসে উঠল, হ্যাঁ দিদি, ঠিকই বলেছ। আসলে নিজের মরার সময় ঘনিয়ে এসেছে তো, তাই এরকম আলতু ফালতু বকছে। দেবলীনা লক্ষ্য করল ঘর ভর্তি সকলেই অভিষেকের এই অসহায় অবস্থা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে শুরু করেছে। মিসেস চৌধুরী ছেলের এই অবস্থা দেখে শুধু চোখে জল ফেলছেন, মা হয়ে কিছুই করতে পারছেন না। দেবলীনারও চোখ ফেটে জল আসছিল এই মর্মান্তিক দৃশ্য দেখে। ও ভাবতেও পারে না যে কোনো মেয়ে এতটা নিষ্ঠুর, এতটা নির্দয় কি করে হতে পারে। আচ্ছা, ওর মতোই দেবলীনাও তো একটা মেয়ে, ও কোনোদিনও এসব করার কথা ভাবতেই পারবে না। মিসেস চৌধুরী বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। বিস্ফারিত দৃষ্টিতে দেবলীনার দিকে তাকিয়ে থাকেন। তিনি আশাই করেননি যে দেবলীনা এখানে থাকতে পারে। উনি হতবাক হয়ে বলতে লাগলেন, কি দেবলীনা, তুমি এখানে? আমি এদের হাতে বন্দি, আপনি এখানে কি করে? এই শয়তানগুলো আমাদেরকেও বন্দি করে এনেছে, আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে, কিন্তু তুমি এখানে কিভাবে? সে অনেক কথা, আমি আপনাকে পরে বলবো। এখান থেকে বেঁচে বেরোবে কিনা তার ঠিক নেই, তারপর নাকি সমস্ত কথা খুলে বলবে। সেটা সময় বলবে। তুমি ভগবান নও, তাই তোমাকে আমার ভয় পাবার কোনো কারণ নেই। আমাদের ধরে এনে তুমি কিন্তু ভালো কাজ করনি, এই পাপের শাস্তি তোমায় পেতেই হবে। দীনেশ নামের ছেলেটা মিসেস চৌধুরীর মুখে এরকম কথা শুনে ভদ্রমহিলার চুলের মুঠি ধরতে গেল। দেবলীনা চিৎকার করে বলে উঠল, ওনার গায়ে হাত দিলে কিন্তু ফল ভালো হবে না। তানিশা তখন দেবলীনার চুলের মুঠি টেনে মাথাটাকে ওটে চড় বসিয়ে দিয়ে বলল, বেশি না চিৎকার করবি না, আগে নিজেকে সামলা, তারপর ওদেরকে সামলাবি। তানিশার হাতের নখের আঁচড়ে দেবলীনার ঠোঁটের কোণটা কেটে গিয়ে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। তানিশা তা দেখে মুখ থেকে একটা চুকচুক শব্দ বাইর করে বলল,
এ মা, সুন্দরের মুখে যে অসুন্দরের ছাপ লেগেছে দেখছি। তুমি মেয়ে জাতের একটা কলঙ্ক। আমি ভগবানের কাছে প্রার্থনা করব তোমার মতো মেয়ে ভগবান কোনো বাবা মাকে যেন না দেয়। তানিশা এবার ওর গাল দুটো জোরে টিপে ধরে বলল, বড্ড বেশি কথা বলছিস, বড্ড বেশি সাহস দেখাচ্ছিস, তাই না? জানিস এই মুহূর্তে তোর সব খেল আমি খতম করে দিতে পারি। তোর কি নিজের প্রাণের ভয়টাও নেই নাকি রে? তোমার মতো মেয়েকে ভয় পাই না। তোমার মতো মেয়েরা শুধু লোককে কষ্ট দিতেই জানে, ভালোবাসতে জানে না। তাই কোনোদিন তোমার মতো মেয়েরা ভালোবাসা পায়ও না। তোকে তো বলে নিজেকে সামলে নেয় তানিশা। তারপর নিজেকে নিজেই যেন ধমক দিয়ে বলে ওঠে, কন্ট্রোল গার্ল, কন্ট্রোল, কন্ট্রোল ইয়োরসেলফ। মেয়েটার মরার সময় ঘনিয়ে এসেছে, তাই এরকম মরণের পাখনা গজিয়েছে। দেবলীনা লক্ষ্য করল তানিশা কি আশ্চর্য রকম ভাবে নিজের মেজাজটাকে কন্ট্রোল করে নিল। তারপর রাজীবের হাতে বন্দি অভিষেকের দিকে এক পলক তাকালো। রাজীবকে হাত দিয়ে কি যেন একটা ইশারা করলো। রাজীব ইশারা পাওয়ার সঙ্গে অভিষেককে এক ধাক্কা দিল। অভিষেক টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। মিসেস চৌধুরী ছেলেকে এই অবস্থায় দেখে টুকরে কেঁদে উঠলেন। দেবলীনা এবার রাগে ফেটে উঠল। এসব কি অসভ্যতা হচ্ছে? তুমি জানো না অভিষেক অসুস্থ? এত নির্দয় তুমি বুঝতে পারছো কি করে? তানিশা ওর কথায় কোনো উত্তর না দিয়ে অভিষেকের দিকে এগিয়ে গেল। অভিষেক এক অদ্ভুত দৃষ্টিতে তানিশার দিকে তাকিয়ে রইল। তানিশা আবারও যেন একটা তাচ্ছিল্যের শব্দ বার করে বলল, খুব ব্যথা লেগেছে তাই না সোনা? দেবলীনা লক্ষ্য করল তানিশাকে দেখে অভিষেকের মুখ চোখ যেন লাল হয়ে উঠেছে। মাথার রগগুলো ফুলে উঠেছে, চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। অভিষেক কাঁপা কাঁপা গলায় বলল, তানিশা, তুমি তুমি ফিরে এসেছো তানিশা। তুমি বেঁচে আছো, তুমি আমার কাছে ফিরে এসেছো। তোমাকে কত করে খুঁজেছি, তুমি আমাকে এরকম কষ্ট দিলে কেন তানিশা? দেবলীনা লক্ষ্য করল অভিষেকের চোখের কোল বেয়ে জলের ধারা গড়িয়ে আসছে। অভিষেক কাঁদছে। এই মেয়েটার জন্য অভিষেক কাঁদছে। দেবলীনার খুব কষ্ট হলো। ও আর না থাকতে পেরে অভিষেককে উদ্দেশ্য করে চিৎকার করে বলল, অভিষেক, ওর সামনে অমন করে কেঁদো না। ও তোমার ভালোবাসার মূল্য দেবে না, তোমার ভালোবাসার উপযুক্ত নয়। ও তোমাকে ঠকিয়েছে। অভিষেক দেবলীনার দিকে তাকিয়ে চোখের জল মুছে অবাক হয়ে বলল, তুমি এই কথা কেন বলছো ভালো বন্ধু? তুমি চিনতে পারছো না? ওই তো আমার তানিশা, ও বেঁচে আছে। তানিশা ধীরে ধীরে অভিষেকের দিকে এগিয়ে গেল। সে তো আমি বেঁচেই আছি অভি বহাল তবিয়াতে। আসলে কি জানো তো সোনা, আমি না আসলে মরি। অভিষেক আরো অবাক হয়ে বলল, তুমি মরে যাওনি? এতদিন তোমার থেকে সরি চাইবার জন্যে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমাকে ক্ষমা করবে না তানিশা? এখানে তো ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ তুমি তো আর বেঁচেই থাকবে না। কাজেই সরি চাওয়ারও কোনো দরকার নেই। এসব তুমি কি বলছো তানিশা? আমি যে সত্যি কিছু বুঝতে পারছি না। পরে রাজীব আর দীনেশকে উদ্দেশ্য করে বলল, এ যে কিছুই বোঝে না দেয়। এই একে একটু অন্যভাবে বুঝিয়ে দে তো, না হলে এই পাগলটার মাথায় কিছু ঢুকবে না। রাজীব আর দীনেশ এরপর অভিষেকের সঙ্গে যা করতে শুরু করলো তা দেখে দেবলীনার চোখ ফেটে জল আসছিল। রাজীব সঙ্গে সঙ্গে এসে অভিষেকের চুলের মুঠি ধরে তুলল। অভিষেক উঠে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে রাজীব অভিষেকের মুখ বরাবর লক্ষ্য করে একটা ঘুষি চালালো। মিসেস চৌধুরী রাজীবকে বাধা দিতে গেলে রমা ওনাকে আটকায়। অভিষেক ছিটকে দীনেশের পায়ের কাছে পড়ল। অভিষেক যন্ত্রণায় কাঁকিয়ে উঠল। দেবলীনা এই দৃশ্য দেখে চিৎকার করে তানিশাকে উদ্দেশ্য করে বলল, ওকে এইভাবে মারছো কেন? ওকে ছেড়ে দাও। কিন্তু ওর এই কথায় কেউ কর্ণপাত করল না। রাজীব আর দীনেশ নির্মম ভাবে ওর উপর অত্যাচার চালিয়ে যেতে লাগলো।
দেবলীনা চেয়ারের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা বাঁধনটা খোলার চেষ্টা করতে থাকে। হঠাৎ ওর মাথায় একটা বিদ্যুতের ঝলক খেলে গেল। হঠাৎ মনে পড়ল ওর জিন্সের প্যান্টের পকেটে একটা ছোট্ট পকেট নাইফ আছে। দেবলীনা কায়দা করে হাত দুটো জিন্সের প্যান্টের ডান পকেটে নিয়ে গিয়ে আস্তে আস্তে পকেট থেকে নাইফটা বার করলো। তারপর পকেট নাইফটা ডান হাতে ধরে তাড়াতাড়ি হাতের বাঁধনটা কাটতে লাগলো। পকেট নাইফটা খুব ধারালো। কয়েক মিনিটের মধ্যেই দেবলীনা হাতের বাঁধনটা কেটে ফেলল। একবার সামনের দিকে তাকালো, সবার লক্ষ্য এখনো অভিষেকের দিকেই। ওর দিকে কারোর লক্ষ্যই নেই এখনো। তারপর আবার পকেট নাইফটা তার পকেটের ভিতরেই চালান করে দেয়। তারপর সামনের দিকে তাকিয়ে একবার দেখে রাজীব আর দীনেশ তখনও সমানে অভিষেককে মেরে যাচ্ছে। শেষে যখন রাজীব একটা হকি স্টিক নিয়ে অভিষেকের মাথা লক্ষ্য করে মারতে উদ্যত হয়, তখন দেবলীনা আর থাকতে পারল না। অভিষেকের সামনে ঢাল হয়ে দাঁড়ালো। অভিষেককে জাপটে ধরল যাতে ওর কোনো আঘাত না লাগে। কিন্তু অভিষেকের আঘাত থেকে বাঁচতে গিয়ে দেবলীনার কাঁধে একটা হকি স্টিকের বাড়ি লাগলো। মিসেস চৌধুরী ভয়ে চিৎকার করে উঠলেন। ছুটে যাওয়ার চেষ্টা করলেন ওর দিকে, কিন্তু পারলেন না। রমা তার আগেই ওনাকে আটকে দিল। দেবলীনা যন্ত্রণায় কোঁকিয়ে উঠল। কাঁধে খুব জোরে ব্যথা লেগেছে ওর, এখনো ব্যথা করছে। এই দৃশ্য দেখে তানিশার মুখে ক্ষণিকের জন্য একটা বিস্মিত ভাব দেখা গেল। দেবলীনা যে কি করে ওই শক্ত বাঁধন থেকে মুক্ত করলো নিজেকে, সেটাও বুঝতে পারল না। দেবলীনা এবার ক্রুদ্ধ বাঘিনীর মতো বলল, ওর গায়ে কেউ একটা আঁচড়ও যদি কাটার চেষ্টা করো তাহলে ফল কিন্তু ভালো হবে না। তানিশা দেবলীনার দিকে তাকিয়ে ব্যঙ্গের সুরে বলল, আচ্ছা, এই ছেলেটার উপর আবার তোমার এত দরদ হলো কেন বলো তো? শুধুই কি তোমার পেশেন্ট নাকি অন্য কোনো? দেবলীনার এই কথা শুনে বলল, সেই কৈফিয়ত আমি তোমার মতো একটা জঘন্য মেয়ের কাছে দেওয়ার প্রয়োজন বলে মনে করি না। বেশ, দিতে হবে না, তবে মরার জন্য কিন্তু প্রস্তুত হও। এতই যখন বন্ধুত্ব আর ভালোবাসা, তখন একসাথেই মরো। তারপর মিসেস চৌধুরীর দিকে তাকিয়ে বলল, এটাকে মারা হয়ে গেলেই বুড়িটাকে একদম শেষ করে দিবে। বলে তানিশা প্যান্টের পকেট থেকে একটা রিভলভার বার করে ওদের দিকে তাক করল। দেবলীনা বুঝতে পারল এবার আর নিস্তার নেই। ও সঙ্গে সঙ্গে অভিষেকের দিকে জড়িয়ে ধরে চোখ মুছল। মিসেস চৌধুরীও ভয়ে চোখ মুছলেন। সঙ্গে সঙ্গে একটা গুলির শব্দ হলো, আর তারপরেই তানিশার হাত থেকে রিভলভারটা ছিটকে পড়ে গেল। দেবলীনা দরজার দিকে তাকাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। সৌম্যজিৎ ঘরের ভেতর ঢুকলো। ওর হাতের রিভলভারটা তানিশার দিকে তাক করা। সৌম্যজিৎ ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বাকি কনস্টেবলরাও ঘরের মধ্যে ঢুকলেন। ঘরে ঢোকা মাত্রই দীনেশ, রাজীব, রমাকে অ্যারেস্ট করা হয়ে গেল। সৌম্যজিৎ ধীর পায়ে এগিয়ে গেল তানিশার দিকে তাকিয়ে গম্ভীর গলায় সৌম্যজিৎ বলল, মিস তানিশা, আপনাকে ফ্রডিং ও অ্যাটেম্পট টু মার্ডার চার্জে গ্রেফতার করা হচ্ছে। তানিশা ব্যাকা হাসি হেসে বলল, তা আপনার কাছে কি প্রমাণ আছে শুনি? প্রমাণ আছে বলেই আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। বলে ভিডিওটা দেখিয়ে বলল, এর পরেও বলবেন আপনি কিছু করেননি? আপনার যাতে কঠোর শাস্তির ব্যবস্থা হয় সেই ব্যবস্থা আমি করব। এতগুলো নিরীহ ছেলের সর্বনাশ করেছেন আপনি, তাই কঠিন শাস্তি আপনার প্রাপ্য। বলে বাকি কনস্টেবলদের নির্দেশ দিল। তানিয়া সহ বাকি এখনই দেবলীনা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। সবাইকে ঠিকঠাকভাবে উদ্ধার করার পর মিসেস চৌধুরী বললেন, তোমরা দুজন ঠিক আছো দেখে মন একটু শান্ত হলো। এত কিছু একসাথে ঘটে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সে অনেক কথা মাসিমা, আপনি আমার সঙ্গে আমার ক্লিনিকে আসুন, আপনাকে সব কথা খুলে বলবো। অভিষেক বাবুর হাতে পায়ে মাথায় অনেক চোট লেগেছে, একটা ফার্স্ট এইড ট্রিটমেন্ট করা দরকার। আর এখানে এক মুহূর্ত নষ্ট করার কোনো দরকার নেই। চল, আমি তোকে তোদের ক্লিনিক অবধি পৌঁছে দিচ্ছি। দেবলীনা ঘর থেকে বেরোতে বেরোতে লক্ষ্য করল সৌম্যজিৎ আর মিসেস চৌধুরী ঘর থেকে বেরিয়ে এলেও অভিষেক ঘর থেকে বেরোল না। দেবলীনা আবারও ঘরে ঢুকল। ঘরে ঢুকতেই লক্ষ্য করল অভিষেক হাঁটু গেড়ে মাটিতে বসে আছে, চোখের দৃষ্টি শূন্যে। অভিষেককে দেখে মনে হচ্ছে যেন ও নিজের মধ্যেই নিজে আর নেই। ওকে দেখে মনে হচ্ছে ও
ও যেন কিছু হারিয়ে ফেলেছে। দেবলীনা ওর মনের কষ্টটা বুঝতে পারল। তানিশা যে রকম মেয়েই হোক না কেন, অভিষেকের ভালোবাসা যে সত্যি খাঁটি ছিল সেটা দেবলীনা বুঝতে পারল। সত্যি আজ অভিষেকের জন্য ওর খুব খারাপ লাগছে। তার পাশাপাশি মেয়েটার জন্য একটু হিংসে হচ্ছে ওর। অভিষেক মেয়েটাকে কত ভালোবাসত, মেয়েটা ওর ভালোবাসা পাওয়ার যোগ্যই নয়। সত্যি ছেলেটা খুব হতভাগ্য। ও বেছে বেছে এমন একজনকে ভালোবাসলো যে কিনা ও ভালোবাসার মূল্যই দিতে জানে না। আর যে সত্যিই তাকে ভালোবাসতো, যে সত্যিই তাকে ভালোবাসতে চেয়েছিল, যে এখনো শুধুই তাকে ভালোবেসে যায়, যে এখনো নতুন কোনো মানুষ খুঁজে নেয়নি, তাকেও দূরে ঠেলে দিয়েছিল। দেবলীনা সব ভাবনা চিন্তা দূরে সরিয়ে ওর দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিতেই দেবলীনার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় অভির মুখ থেকে শুধু একটাই শব্দ বেরোলো, আমার তানিশা আমাকে ক্ষমা করলো না। কথাটা শুনে আর ওর মুখটা দেখে দেবলীনার মনটা যেন শত টুকরে ভেঙে গেল। কোনো রকমে নিজেকে সামলে সে বলল, এবা ছি, এভাবে কাঁদতে আছে নাকি? তুমি না ব্রেভ বয়? আর তোমার ভালো বন্ধু তো তোমার সঙ্গেই আছে, এভাবে কেঁদো না। তাহলে তাহলে তুমি কাঁদছো কেন? তুমি যদি এভাবে কাঁদো তাহলে কিন্তু আমিও খুব কাঁদবো। আমি তো তোমার সঙ্গেই আছি, ভালো বন্ধু তোমাকে কোনো দিন ছেড়ে যাবে না। চলো আমাদের সঙ্গে চলো, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। বলে অভিষেককে নিয়ে সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে এলো। তারপর বাইরে এসে দেবলীনা নিজের গাড়িতে উঠে পড়ল, আর স্টিয়ারিংয়ে সৌম্যজিৎ। কেননা কিছুতেই এই অবস্থায় দেবলীনাকে গাড়ি চালাতে দিতে রাজি নয় সে। তাই অগত্যা দেবলীনা সৌম্যজিতের পাশের সিটে বসল। পিছনে বসলেন মিসেস চৌধুরী আর অভিষেক। গাড়ির গন্তব্যস্থল এখন দেবলীনার ক্লিনিক। দেবলীনা যখন ক্লিনিকে ঢুকল তখন প্রায় 7টা বাজে। সুদীপ্তাকে দেবলীনা ফোনের সমস্ত কিছু জানিয়ে দিয়েছিল। সৌম্যজিৎ, মিসেস চৌধুরী আর অভিষেককে নিয়ে ক্লিনিকের ভিতরে ঢুকলো সে। প্রথমে অভিষেকের একটা ফার্স্ট এড ট্রিটমেন্ট করা হলো। তারপর অভিষেককে অন্য ঘরে রাখা হলো। ওর সঙ্গে অবশ্য সুদীপ্তা রয়েছে। দেবলীনা মিসেস চৌধুরীকে সংক্ষেপে নিজের এতদিন গোপন করে রাখা পরিচয় দিল। মিসেস চৌধুরী একটু অবাক হয়ে বললেন, বলছো কি তুমি তুমি আমার ছেলের বন্ধু? তুমি ওর সঙ্গে একই স্কুলে পড়তে, কিন্তু তুমি আমাকে বলনি কেন? আমার কাছে পরিচয় কেন গোপন করেছিলে? মিসেস চৌধুরীর প্রশ্নে দেবলীনা বলল, আসলে ওর এই ব্যাপারটা নিয়ে আমি এতটাই চিন্তিত ছিলাম যে আপনার কাছে আমার পরিচয় আমি প্রথমে দিতে চাইনি। কারণ আমি নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করেছিলাম যে যেদিন আমি অভিষেককে সম্পূর্ণ সুস্থ করতে পারবো, যেদিন এই সমস্যার সমাধান করতে পারবো, সেই দিনই আপনাকে সমস্ত কথা খুলে বলবো। যাই হোক, আগে আপনার প্রশ্নগুলোতে আসি। আমার একটা কথা এখনো মাথায় ঢুকছে না, যে তানিশার সঙ্গে আমার ছেলের কি সম্পর্ক ছিল। দেবলীনা তারপর মিসেস চৌধুরীকে তানিশার সঙ্গে অভিষেকের আগে কি সম্পর্ক ছিল তা সংক্ষেপে বলল। কথাটা শুনে মিসেস চৌধুরী প্রায় আকাশ থেকে পড়লেন। উনি বললেন, কি বলছো তুমি? ওই ওই মেয়েটার সঙ্গে আমার ছেলের রিলেশন ছিল, আর আমি কিছুই জানি না। আপনি কিছু মনে করবেন না, কথাটা অপ্রিয় হলেও সত্যি। কিন্তু তাতে অভিষেকের কোনো দোষ নেই। ওর ভালোবাসা খাঁটি ছিল। মেয়েটাই ওকে ব্ল্যাকমেল করেছিল, যা আপনার ছেলে সহজভাবে মেনে নিতে পারেননি। মেয়েটা প্রফেশনাল ব্ল্যাকমেইলার। পরে দেবলীনা সৌম্যজিৎকে উদ্দেশ্য করে বলেন, সৌম্য, ওনাকে ভিডিওটা দেখাতো, তাহলে উনি ব্যাপারটা বুঝতে পারবেন। সৌম্যজিৎ সঙ্গে সঙ্গেই ফোনটা বার করে ভিডিওটা অন করলো। তারপর মিসেস চৌধুরীর হাতে দিল। মিসেস চৌধুরী এক রাশ বিস্ময় নিয়ে ভিডিওটা দেখে থ হয়ে যায়। ভদ্রমহিলা 2 হাতে মুখ ঢাকেন। প্রথমে আপনার ছেলেকে প্রেমের জালে ফাঁসায়, তারপর ব্ল্যাকমেইল করতে শুরু করে। মেয়েটা যেহেতু একজন প্রফেশনাল ব্ল্যাকমেইলার,
মেয়েটা আগেও অনেক ছেলেদের ফাঁসিয়েছে, তাই এই কাজগুলো করতে কোনো অসুবিধাই হয়নি। আমি আপনাকে কথা দিয়েছিলাম না যে আপনার ছেলেকে আমি আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবো, আর তার জন্য আমাকে একটা কাজ করতে হবে। আশা করি আপনি তাতে রাজি হবেন। কি কাজ? আপনি যদি অনুমতি দেন, আপনার ছেলেকে আমি হিপনোটাইজ করব, মানে সম্মোহন করে দেখতে পারি। আমার মনে হচ্ছে ওর এই মনের কথা কাউকে বলতে না পেরে মনের ভেতর একটা চাপা কষ্টের সৃষ্টি হয়েছে, যার ফলে আজ ওর এই অবস্থা। হিপনোসিসের মাধ্যমে যদি ওর মনের চাপা কথাটা কোনোভাবে বলানো যায়, তাহলে ওকে হয়তো আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। তুই পারিস এসব করতে? হ্যাঁ, কিছুটা পারি। আমার ট্রেনিং নেওয়া আছে, তবে কোনোদিন কারোর উপরে অ্যাপ্লাই করে দেখিনি। তবে আমার মন বলছে আমি এটা পারবো করতে। যখন আমি আমার অভিষেককে শান্ত করতে পেরেছি, তখন এটাও নিশ্চয়ই করতে পারবো। পরে মিসেস চৌধুরীর দিকে তাকিয়ে বলল, এখন আপনি অনুমতি দিলেই হয়। ভদ্রমহিলা এই কথায় সায় দিলেন। তিনি বললেন, দেবলীনা, আমার তোমার উপর ভরসা আছে। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো, শুধু অভিকে আগের মতো অবস্থায় ফিরিয়ে আনো। দেবলীনা অনুমতি পেয়ে বলল, আমাদের দুজনকে পাশের ঘরে একটু একা ছেড়ে দিতে হবে। দেবলীনা যে ঘরে ঢুকলো তা মাঝারি মাপের। ঘরের একধারে একটা টেবিল আর দুটো চেয়ার রাখা। ঘরের ডান দিকের কোণে রোগীদের শোয়ার জন্য একটা বিছানা পাতা। অভিষেক টেবিলের সামনে একটা চেয়ারে বসে পড়ল। সামনে সুদীপ্তা বসে রয়েছে। দেবলীনাকে আসতে দেখে সুদীপ্তা উঠে বাইরে চলে গেল। অভিষেক মাথা নিচু করে বসেছিল। দেবলীনার নির্দেশ মতো সৌম্যজিৎ ও মিসেস চৌধুরী বাইরে বেঞ্চে বসলেন। দেবলীনা তারপর অভিষেকের সামনের চেয়ারটায় বসিয়ে ধীরে ওর দিকে তাকালো। ও একটু হেসে বলল, আচ্ছা অভিবাবু, ভালো বন্ধুর সঙ্গে আজকে খেলবে? আমি কিন্তু মজার একটা খেলা জানি। অভিষেক অবাক হয়ে জিজ্ঞেস করল, কি খেলা ভালো বন্ধু? সে একটা ভারী মজার খেলা। চলো আমরা তাহলে আজকে সেই খেলাটাই খেলি। অভিষেক মাথা নাড়িয়ে সায় দেয়। দেবলীনা তা দেখে একটু হেসে বলল, আচ্ছা বেশ, তাহলে চোখ বন্ধ করো। দেবলীনার নির্দেশ মতো অভিষেক চোখ বন্ধ করল। দেবলীনা তারপর নরম সুরে প্রশ্ন করল, চোখ বন্ধ করে কি দেখতে পাচ্ছ অভিষেক? কই, কিছুই দেখতে পাচ্ছি না। চোখের সামনে খালি অন্ধকার। অভিষেক চোখ বন্ধ হওয়া অবস্থাতেই কথাটা বলল। দেবলীনা আবার বলল, আরও একটু মন দিয়ে দেখার চেষ্টা করো, নিশ্চয়ই কিছু দেখতে পাবে। অভিষেক কোনো উত্তর দিল না। 5 মিনিট বাদে আবার প্রশ্ন করল, এবার কিছু দেখতে পাচ্ছ অভিষেক? এবার অভিষেক বলল, হ্যাঁ হ্যাঁ, এবার পাচ্ছি দেখতে। দেবলীনা এবার প্রশ্ন করল, কি দেখতে পাচ্ছ অভিষেক? আমি 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 তানিশাকে দেখতে পাচ্ছি। অভিষেকের কথা শুনে দেবলীনা বুঝতে পারল কাজ হয়েছে। সে তারপর প্রশ্ন করল, তানিশা তোমাকে কি কিছু বলছে? অভিষেক উত্তেজিত হয়ে বলল, তানিশা আমাকে বারবার বলছে আমি নাকি ওর অনেক বড় ক্ষতি করেছি। আচ্ছা, তানিশার সঙ্গে তোমার কবে দেখা হয়েছিল? তোমার পুরো গল্পটা তুমি আমাকে বলো, আমি শুনতে চাই। দেবলীনার কথা শুনে অভিষেক তারপর চোখ বন্ধ অবস্থায় ধীরে ধীরে সাবলীলভাবে বলতে শুরু করলো, আর ঘর মধ্যস্থ সকলে মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলো। আমার সঙ্গে তানিশার দেখা হয়েছিল আজ থেকে প্রায় 1.5 বছর আগে অফিসের একটা পার্টিতে। তানিশাই নিজে থেকে আমার সঙ্গে আলাপ করতে আসে, তারপর সম্পর্কে জড়িয়ে পড়ি। বাড়িতে কেউ এ ব্যাপারে কিচ্ছু জানতো না। আমি ভেবেছিলাম মাকে পরে সব কথা খুলে বলবো। তারপর আমরা নানান জায়গায় ঘুরতে যেতাম। তারপর এরকম করে বেশ কিছুদিন কেটে গেল। একদিন তানিশা আমাকে বলল ও নাকি আমার সাথে দূরে কোথাও ঘুরতে যেতে চায়। আমি রাজি হয়ে গেলাম। আমরা আমাদের প্ল্যান মতো ডায়মন্ড হারবারে সারাদিন ঘুরে কাটিয়ে
সন্ধ্যায় একটা হোটেলে রাত কাটানোর প্ল্যান করি। সেরকম প্ল্যান মতো একটা হোটেলে ঢুকলাম। তারপর আমাদের পছন্দ মতো ঘর বেছে নিয়ে আমাদের মালপত্র নিয়ে সেখানে উঠলাম। ঘরে ঢুকে আমি সব বেলবয়কে দিয়ে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল অর্ডার করলাম। বেলবয় নির্দেশ মতো কোল্ড ড্রিঙ্কসের বোতল আর দুটো গ্লাস দিয়ে দেওয়ার পর তানিশা আমার আর নিজের জন্যে দুটো গ্লাসে কোল্ড ড্রিঙ্কস ঢাললো। তারপর একটা আমার হাতে দিয়ে অন্যটা নিজে নিল। কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার তারপর আর কিছু মনে নেই। জ্ঞান যখন ফিরল তখন চোখের সামনে তাকিয়ে দেখি তানিশা বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। পোশাক ছিন্ন ভিন্ন, মাথার চুল, অবিন্যস্ত চোখের কোণের জলের ছাপ। আমি কিছু বুঝতেই পারিনি হঠাৎ কি হলো। আমি তানিশার দিকে এগিয়ে যেতে ও আমাকে দেখে ভয় পিছিয়ে যেতে লাগলো। ও বারবার বলতে লাগলো, আমার কাছে আসবে না, তুমি আবার চরম সর্বনাশ করেছো। আমি কিছুই বুঝতে পারলাম না কি বললো, শুধু কি বোঝানোর চেষ্টা করছিলাম কিচ্ছু জানি না। দেখলাম তাতে কাজ হলো না। ও আরো ভয় পেয়ে সরে সরে যেতে লাগলো। ও সরতে সরতে একদম বিছানার পাশের ছোট টেবিলটার কাছে চলে গেল। বিছানার পাশে ছোট টেবিলটার উপর একটা বাটিতে কিছু ফল রাখা ছিল আর একটা ছুরি। আমি দেখলাম তানিশা চট করে ফল কাটার ছুরিটা হাতে তুলে নিল। আমাকে ভয়ার্ত মুখে বারবার সাবধান করতে লাগলো যাতে আমি ওর কাছে আর না আসি। আমি এসব কিছুই বুঝতে পারছিলাম না। আমি ওর কাছে এগিয়ে যেতেই ঘটল একটা বিচ্ছিরি ঘটনা। তানিশা ছুরিটা নিজের পেটে লক্ষ্য করে আঙুল বসিয়ে দিল। আমি দেখলাম তানিশা আমার চোখের সামনে ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। আমি ওই দৃশ্য দেখে ভয় আতঙ্কে অজ্ঞান হয়ে গেলাম। তারপর মিনিট 10 বাদে জ্ঞান ফিরতেই তানিশার লাশটা দেখে আমি প্রায় হতভম্ব হয়ে গেলাম। কি করব বুঝতে পারলাম না, তাই কোনো রকমে নিজের জিনিসপত্র নিয়ে ওখান থেকে চলে আসি। তারপর থেকেই তানিশা আমার মাথার উপর চেপে বসে আছে। এতটা বলে চুপ করলো অভিষেক। দেবলীনার চোখের কোল বেয়ে জল গড়িয়ে পড়েছে, কিন্তু নিজেকে সামলে নিয়ে সে বলল, আচ্ছা অভিবাবু, আমি যা যা বলবো তোমাকে কিন্তু তাই তাই করতে হবে। তুমি চাও তো সবাই খুশি থাকুক? অভিষেক চোখ বন্ধ করেই বলল, আমি তো চাই সবাই খুশি থাকুক। তুমি খুশি থাকো, মা খুশি থাকুক, আমি খুশি থাকি, সবাই খুশি থাকুক। বেশ, আমি যা যা বলবো তুমি তাই করবে কিন্তু, ঠিক আছে? দেবলীনার কথা শুনে অভিষেক বলল, আচ্ছা বেশ, তুমি যা বলবে আমি তাই করব। বেশ। বলে দেবলীনা আবার বলতে শুরু করলো, অভিষেক, তুমি এখন চোখের সামনে কি তানিশাকে দেখতে পাচ্ছো? হ্যাঁ, এখনো দেখতে পাচ্ছি। তানিশার ছবিটা মন থেকে মুছে ফেলে আমি যা যা বলবো সেই সব কথা চিন্তা করতে থাকো। অভিষেক, তোমার জীবনে তানিশা নামের কোনোদিন কেউ ছিল না। তানিশার সঙ্গে তোমার কোনো দিনও আলাপ হয়নি। তানিশার সঙ্গে আমার কোনোদিনও দেখা হয়নি। তোমার জীবনে কোনোদিন কেউ ছিল না। তানিশা নামের কোনো মেয়ে তোমার জীবনে কোনো দিন আসেনি অভিষেক। না, তানিশা কেউ না, আমার জীবনে কেউ ছিল না। তানিশার সঙ্গে আমার কোনোদিনও দেখা হয়নি। নিজের অতীতটা তুমি ভুলে যাওয়ার চেষ্টা করো। এটা ভাবো যে অতীতে এমন কিছুই ঘটেনি। তুমি একটা ভালো ছেলে, তাই তোমার সঙ্গে এরকম কিছুই হতেই পারে না। না, আমার জীবনে এরকম কিছু ঘটেনি। আমার অতীতে এরকম কিছু কখনো ঘটেনি। তোমার কি এখন আর তানিশার কথা মনে পড়ছে? না, তানিশা নামের কাউকে আমার মনে পড়ছে না। এই নামের কোনো মেয়ের সঙ্গে আমার দেখা হয়নি। আমার জীবনে মা ছাড়া কেউ ছিল না, এখনো নেই। এই কথাটি শোনার পর দেবলীনার
চোখটা যেন এক পলকের জন্য জ্বলে উঠল, আর ওর মুখ দিয়ে উচ্চারিত হলো কিছু অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত শব্দ। তোমার জীবনে মা ছাড়াও ছিল ও আছে একটি মেয়ে যে তোমাকে খুব ভালোবাসে, কিন্তু ওর মূল্য না দিয়ে তুমি ভুল করেছ। সে তোমার ছোটবেলার বন্ধু দেবলীনা। তুমি সারা জীবন দেবলীনাকেই ভালোবাসবে আর তার সাথেই থাকতে চাইবে। তুমি তার সমস্ত ইচ্ছে পূর্ণ করবে আর তাকেই বিয়ে করবে। আর তৎক্ষণাৎ অভিষেকের মুখ থেকে ভীষণ কষ্টে যেন বেরিয়ে এলো, আমি দেবলীনাকেই ভালোবাসবো, ওর সাথেই থাকবো আর ওকেই বিয়ে করব। আর সেই সাথে দেবলীনার মুখ ফুটে উঠল এক মিষ্টি পৈশাচিক হাসিতে। শুনছিলেন বন্যা ঘোষের কলমে ফোবিয়ার অন্তিম পর্ব। অভিষেকের চরিত্রে সাগ্নিক, দেবলীনার চরিত্রে মনীষা, সুদীপ্তার চরিত্রে অশ্মি, রূপাঞ্জনা চৌধুরীর চরিত্রে পত্রালী, সুচিত্রা দেবীর কণ্ঠে সৃষ্টি, আয়ার কণ্ঠে সুজাতা, রিসেপশনিস্টের কণ্ঠে বন্যা, সৌম্যজিতের চরিত্রে সৌরভ, কনস্টেবলের কণ্ঠে সঞ্জু, তানিশার ভূমিকায় মৃত্তিকা ও রাজেশের কণ্ঠে আমি সৌভিক। আগামী সপ্তাহে এই গল্পের অন্তিম পর্ব নিয়ে ফিরছি আমরা শুধুমাত্র গল্প আড্ডা উইথ সৌভিক ইউটিউব চ্যানেলে।